আচ্ছা, সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা আজকে ক্লাস শুরু করি। আমরা আজকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা কোষ রসায়ন চ্যাপ্টারের 3 নম্বর চ্যাপ্টার যেটা, যে চ্যাপ্টারে আজকে আমরা যে টপিকস গুলো পড়াবো সেগুলো হলো অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য, প্রকারভেদ এবং কাজ। আর পড়াবো হলো আমিষের বৈশিষ্ট্য ও প্রকারভেদ। অ্যামাইনো অ্যাসিডের সংজ্ঞা হলো কোন জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামাইনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপনের ফলে যে জৈব অ্যাসিড উৎপন্ন হয় তাকে অ্যামাইনো অ্যাসিড বলে। প্রতিটি অ্যামাইনো অ্যাসিডে কমপক্ষে একটি অ্যামাইনো গ্রুপ এবং একটি কার্বক্সিল গ্রুপ থাকে। এতে অন্যান্য সক্রিয় কার্যকরী গ্রুপও থাকতে পারে। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডে একটা অ্যামাইনো গ্রুপ আর এটা হলো কার্বক্সিল গ্রুপ থাকবে। বিজ্ঞানী এমিল ফিশার এবং ফ্রান্স হফমেস্টার 1902 সালে প্রোটিন অণুর গাঠনিক একক হিসেবে অ্যামাইনো অ্যাসিডকে আবিষ্কার ও নামকরণ করেন। উদ্ভিদে বিভিন্ন প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে, এর মধ্যে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে। স্যার, হ্যাঁ বলো। স্যার এফবি গ্রুপে তো লিংক দেওয়া হয় না, এই কারণে অনেকে জয়েন করতে পারছে না। আমরা তো ওয়েবসাইট থেকে জয়েন করেছি। জি স্যার। লিংক দিই নেই? না স্যার, দেননি। না স্যার, দেন নাই। ও আচ্ছা, দাঁড়াও তাহলে দিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দিয়ে দিয়েছি। হ্যাঁ, বাকি বাকি পরের সময় দিলাম। না, এটা না তো। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এবার যারা সবাইকে বলে দাও, দিয়ে দিয়েছি, গ্রুপে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার স্লাইড দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, এবার আসো আমরা প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডের সাধারণ গঠন। অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপে নিকটবর্তী কার্বন পরমাণুকে আলফা কার্বন বলে। আমরা নিচে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এখানে আমরা কার্বনের ডান সাইডে দেখছি কার্বক্সিল গ্রুপ, বাম সাইডে দেখছি অ্যামাইনো গ্রুপ। তাহলে আমরা বলছি কার্বক্সিল গ্রুপের কাছে যে কার্বন থাকবে তাকে বলা হয় আলফা কার্বন। হ্যাঁ, দিস ইজ আলফা কার্বন। আর আলফা আলফা কার্বনের সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি ডান সাইডে কার্বক্সিল গ্রুপ, বাম সাইডে অ্যামাইনো গ্রুপ, দুটাই আছে। এই জন্য এই অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলবো আলফা অ্যামাইনো অ্যাসিড। আমরা এখানে বলছি অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ ও কার্বক্সিল গ্রুপ উভয়ই যদি আলফা কার্বনে যুক্ত থাকে তাহলে তাকে আলফা অ্যামাইনো অ্যাসিড বলে।
মানব দেহে যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, আলফাটা বলবো কিসের জন্য, কিসের উপর আলফাটা ভিত্তি হলো করে? অ্যামাইনো অ্যাসিডের গঠনে কার্বক্সিল গ্রুপের কাছে যে কার্বন থাকবে, তাহলে কার্বক্সিল গ্রুপের কাছে এই কার্বনটাই আছে, এখানে আরো অনেক কার্বন থাকতে পারতো, তাহলে কার্বক্সিল গ্রুপের কাছে যে কার্বন থাকবে সেটাই হলো আলফা কার্বন। আর যদি আলফা কার্বনের সাথে কার্বক্সিল গ্রুপ বা এবং অ্যামিনো গ্রুপ দুটোই যুক্ত থাকে, তাহলে ওই অ্যামিনো অ্যাসিডকে আমরা বলবো আলফা অ্যামিনো অ্যাসিড। আর মানব দেহে যে কার্বন অ্যামিনো অ্যাসিড গুলো আছে এরা সবাই আলফা অ্যামিনো অ্যাসিড। আর এখানে আমরা নিচে সাইড চেন আর দেখতে পাচ্ছি, এই আরটা বিভিন্ন যৌগ হতে পারে, কখনো হাইড্রোজেন হতে পারে বা কখনো কার্বন যুক্ত জৈব যৌগ হতে পারে, অ্যালিফেটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে, হেটেরোসাইক্লিক হতে পারে, এই আর চেনটা বিভিন্ন গ্রুপ হতে পারে। অ্যামাইনো অ্যাসিডের রাসায়নিক গঠন, রাসায়নিক সংকেত হলো RCH NH2COH। এখানে আর হলো একটি হাইড্রোজেন পরমাণু বা কার্বন যুক্ত কোনো জৈব যৌগ। অ্যামাইনো অ্যাসিডে অন্তত একটি অ্যামাইনো গ্রুপ, একটি কার্বক্সিল গ্রুপ এবং একটি পার্শ্ব শিকল গ্রুপ থাকে। আর তবে কোনো কোনো অ্যামাইনো অ্যাসিডে দুইটি অ্যামাইনো গ্রুপ কিংবা দুইটি কার্বক্সিল গ্রুপ কিংবা সালফার থাকতে পারে। প্রকৃতিতে বেশিরভাগ অ্যামাইনো অ্যাসিডই আলফা অ্যামাইনো অ্যাসিড। আলফা কার্বনে যুক্ত আর গ্রুপ বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডে বিভিন্ন রকম হয়। বৈশিষ্ট্য, মানব দেহে যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সেগুলো সবই আলফা অ্যামাইনো অ্যাসিড। এটি বর্ণহীন, স্বাদহীন, মিষ্টি বা তিক্ত ও স্ফটিকাকার পদার্থ। এরা পানিতে দ্রবণীয়, অ্যালকোহলে অদ্রবণীয়। মৃদু অ্যাসিড বা ক্ষারে অ্যামাইনো অ্যাসিড লবণ সৃষ্টি করে। এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। প্রোটিন খেয়ে, বিশুদ্ধ প্রোটিন খেয়ে যদি বিশ্লেষণ করা হয় এনজাইমের সাহায্যে, তাহলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এক বা একাধিক ধরনের অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের মূলককে জুইটার আয়ন বলে। তাহলে আমরা কেন জুইটার আয়ন বলছি? ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি কার্বক্সিল গ্রুপ, এই গ্রুপটা হলো অম্লীয়, অম্লীয় গ্রুপ বা আমরা বলতে পারি অম্লীয় আয়ন থাকবে এখানে। আর বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি অ্যামাইনো গ্রুপ বা এটা হলো ক্ষারীয় আয়ন। তাহলে যে অ্যামাইনো অ্যাসিডে আমরা দেখতে পাচ্ছি ক্ষারীয় এবং অম্লীয় উভয় আয়নই বিদ্যমান, এই জন্য আমরা এখানে বলবো জুইটার আয়ন। হ্যাঁ, তাহলে অ্যামাইনো অ্যাসিডে যদি অ্যাসিড এবং ক্ষার বিশিষ্ট উভয় মূলকই থাকে, তাহলে এটাকে আমরা বলবো জুইটার আয়ন। অ্যামাইনো অ্যাসিডের প্রকারভেদ, উদ্ভিদ ও প্রাণীদেহে মিলে 28টির মতো অ্যামাইনো অ্যাসিড আছে। এগুলোকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর অ্যালিফেটিক। আমরা আগে বলেছিলাম যে এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই সাইড চেন আর এটা যদি অ্যালিফেটিক যৌগ হয় বা অ্যালিফেটিক গ্রুপ হয়, তাহলে তাকে আমরা বলবো অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিডের পার্শ্ব শিকল গ্রুপ বা আর গ্রুপ অ্যালিফেটিক যৌগ হলে তাকে অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড বলে। আমরা কি অ্যালিফেটিক জিনিসটা বুঝলাম? অ্যালিফেটিক কোনগুলো? কেউ কি এটার অ্যান্সার দিতে পারবে? অ্যালিফেটিক কাদের বলা হয়? স্যার যেগুলো হচ্ছে জৈব, স্যার প্রাণীর দেহ থেকে পাওয়া যায়। অ্যালিফেটিকটা হলো, তোমরা কেমিস্ট্রিতে পড়বা নিশ্চয়ই, যে মিথেন, চর্বি। ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো আছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে হাইড্রোকার্বন যেটা, সেগুলো হলো তোমার অ্যালিফেটিক যৌগ। তাহলে আর গ্রুপটা যদি ইথাইল, মিথাইল, প্রোপাইল, বিউটাইল এরকম হয়, তখন তাকে আমরা বলবো অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড। আবার 2 নম্বরে আসছি আমরা অ্যারোমেটিক। তাহলে আর গ্রুপটা যদি অ্যারোমেটিক যৌগ হয়, তাহলে তাকে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড বলে। তাহলে অ্যারোমেটিক মানে বেনজিন বা যেটাকে আমরা বলি বেনজাইল বা ফিনাইল গ্রুপ। হ্যাঁ, উদাহরণ ফিনাইল অ্যালানিন টাইরোসিন। আবার যদি আর গ্রুপ সেটা যদি হেটেরোসাইক্লিক গ্রুপ হয়, তাহলে তাকে আমরা বলবো হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড, যেমন ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টিডিন। তোমরা কি হেটেরোসাইক্লিক বুঝলা? হেটেরোসাইক্লিক কোনগুলো? জি না স্যার। সাইক্লিক, সাইক্লিক বুঝো? সাইক্লিক জি স্যার। বলো দেখি। স্যার চক্রিক যৌগ। চক্রিক যৌগ তো, চাকরিক থাকবে। সেটা তো বুঝলাম। সেই চক্র গঠনে কে অংশ নেবে? কার্বন। শুধু কার্বন। গুড। তাহলে যদি আমরা বেনজিনের গঠন দেখি, তাহলে সেখানে দেখবো যে শুধু কার্বন কার্বন শিকল বন্ড হয়ে, হ্যাঁ 6টা কার্বন মিলে একটা চক্র তৈরি করেছে। এটাকে আমরা বলবো সাইক্লিক কাঠামো। আবার যদি কার্বনের সাথে নাইট্রোজেন বা কার্বনের সাথে ফসফরাস বা সালফার অন্য কোনো মৌল মিলে যদি চক্র গঠন করে, তখন তাকে আমরা হেটেরোসাইক্লিক বলবো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। প্রোটিন গঠনের ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিড 2 ধরনের। একটাকে বলছি আমরা প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, আর এটাকে আমরা বলবো নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড।
সাধারণত 20টি অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন প্রোটিন গঠনে অংশ নেয়, এদের বলা হবে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। আর এই অ্যামাইনো অ্যাসিড গুলোর নামগুলো যথাক্রমে বলতেছি: লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মেথিওনিন, ভ্যালিন, সেরিন, প্রোলিন, থ্রিওনিন, অ্যালানিন, টাইরোসিন, হিস্টিডিন, অ্যাসপারজিন, সিস্টিন, আর্জিনিন, গ্লাইসিন, ট্রিপ্টোফ্যান, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, ফিনাইল অ্যালানিন। তাহলে এরও 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড। ডান সাইডে এদের সংক্ষিপ্ত নামগুলো দেওয়া আছে। স্যার এগুলা কি মুখস্থ করতে হবে? এগুলো তোমাদের সিকিউ এ আসবে না, এমসিকিউ এ আসতে পারে। হ্যাঁ, ধরে ধরে না বললো যে গ্লাইসিন কোন ধরনের অ্যামাইনো অ্যাসিড, নিচে লেখা থাকলো প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, বা অন্য কোনো থাকতে পারে, ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড বা এরকম কিছু থাকতে পারে। তখন তোমাকে অ্যান্সার হবে কি প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। সিকিউ আসবে না, তবে এমসিকিউ এর জন্য পড়তে হবে। নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, যেসব অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে না তাদের বলবো নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, যেমন অর্নিথিন, স্যাটুলিন, হোমোসেরিন। এখানে যদিও হে দেওয়া আছে, হো হবে হোমোসেরিন প্রভৃতি কিছু নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড গুলো প্রোটিন তৈরি করবে না, তবে প্রোটিন বাদে অন্যান্য যৌগ গঠন করবে। যেমন অর্নিথিন যে অ্যামাইনো অ্যাসিডটা আছে, সে এটা আবার তৈরি করে হলো ইউরিয়া। ইউরিয়া হলো আমাদের নাইট্রোজেনাস বর্জ্য। খাদ্যে উপস্থিতির প্রয়োজনীয়তার ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিড দুই প্রকার, এটাকে বলছে অত্যাবশ্যকীয় আর এটা হলো অনাত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তবে 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 8টা অ্যামাইনো অ্যাসিড মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো মানব দেহে সংশ্লেষিত হতে পারে না, সংশ্লেষিত মানে তৈরি হতে পারে না। তাহলে যারা অ্যাডাল্ট, তাদের এই অ্যাডাল্টদের ক্ষেত্রে 8টা অ্যামাইনো অ্যাসিড মানব দেহে তৈরি হয় না। এই 8টা অ্যামাইনো অ্যাসিড মানব দেহ বিভিন্ন খাদ্যের মাধ্যমে পেয়ে থাকে। হ্যাঁ, এই জন্য এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে বলবো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। উদাহরণ: লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থ্রিওনিন, ভ্যালিন, মেথিওনিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান। শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 10টি। অতিরিক্ত হলো আর্জিনিন ও হিস্টিডিন। শিশুদের দেহ তাহলে 10টি অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে না, তাদেরকে বিভিন্ন খাবারের মাধ্যমে এগুলো নিতে হয়। অনাত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হলো কি? 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যারা অ্যাডাল্ট তারা 12টা অ্যামাইনো অ্যাসিড মানব দেহে তৈরি করতে পারে, এদেরকে বলবো আমরা অনাত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। আর শিশুদের ক্ষেত্রে 10টা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে, এই জন্য শিশুদের হলো 10টি। তাহলে আমরা স্যার অত্যাবশ্যকীয় তারা আর কোন দুইটা উৎপন্ন করতে পারে না? কারা কারা? বাচ্চারা, শিশুরা। শিশুরা মোট 10টা শিশুরা 10টা 10টা উৎপন্ন করতে পারে না। এই 10টা বিভিন্ন খাবারের মাধ্যমে তারা পাবে, সেটাকে বলা হবে অত্যাবশ্যকীয়। আবার শিশুদের দেহে 10টা অ্যামাইনো অ্যাসিড তারা তৈরি করতে পারে, এই জন্য এই 10টা আবার অনাত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। আর বড়দের ক্ষেত্রে কি হয়? স্যার অতিরিক্ত আর্জিনিন আর হিস্টিডিন এটা দ্বারা হ্যাঁ, কি বোঝানো হচ্ছে? আর্জিনিন আর হিস্টিডিন প্লাস ওই যে উপরের 8টা লিউসিন আর সিলিউসিন, এগুলো ওই 8টার সাথে এই দুইটা, মোট 10টা। এই 10টা শিশুরা তৈরি করতে পারবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছি। জি স্যার। তাহলে এরা খাবারের মাধ্যমে এগুলো গ্রহণ করবে, কারণ আর শিশুরা তো সব ধরনের খাবার গ্রহণ করতে পারে না, আর বড়রা তো সব ধরনের খাবার গ্রহণ করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আসবো অ্যামাইনো অ্যাসিডের কাজ। প্রোটিন তৈরি করা, জীবদেহ গঠনে ভূমিকা রাখা, কিছু ভিটামিন, এনজাইম, ইন্ডোল, হরমোন, অ্যান্টিবডি সংশ্লেষণে সাহায্য করা, ইউরিয়া তৈরিতে সাহায্য করা, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহে পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করে, হ্যাঁ, চুল ও চোখের কোরেট স্তরে বিদ্যমান মেলানিন রঞ্জক সৃষ্টিতে সাহায্য করে। মেলানিন রঞ্জক হলো একটা কালো রঞ্জক, কালো রং, যেটা চুল এবং চোখে আছে। তো আমরা বলছি দেহের রোগ। হ্যাঁ বলো। স্যার পিএইচ নিয়ন্ত্রণ করে কিভাবে? কি বলো? স্যার ইন্ডোল হরমোন কোনটা? ইন্ডোল ইন্ডোল বলতে কি হরমোন, বোঝানো হচ্ছে? ইন্ডোল হরমোন এটা হলো উদ্ভিদে আছে, এই হরমোনটা ইন্ডোল হরমোন, এটা উদ্ভিদে আছে। আর অ্যান্টিবডি তো এক ধরনের গ্লাইকোপ্রোটিন, যে গ্লাইকোপ্রোটিন মানে প্রোটিনেরই একটা অংশ। তাহলে আমরা যদি এখন বেশি দুধ, ডিম খাই, মাংস খাই, তাহলে আমাদের বেশি পরিমাণে আমরা অ্যান্টিবডি তৈরি করতে পারবো এবং আমরা বিভিন্ন অণুজীব থেকে রক্ষা পাবো। এবার আসি পেপটাইড বন্ধনী বা বন্ড। আমরা নিচে স্ট্রাকচারে খেয়াল করো, বাম সাইডে আমরা দেখতেছি একটা অ্যামাইনো অ্যাসিড, ডান সাইডে একটা অ্যামাইনো অ্যাসিড, এখানে দুইটা অ্যামাইনো অ্যাসিড দেখতে পাচ্ছি। বাম সাইডের অ্যামাইনো অ্যাসিডে দেখো, বাম দিকে একটা অ্যামাইনো গ্রুপ, ডান দিকে আছে কার্বক্সিল গ্রুপ। হ্যাঁ, তাহলে আবার ডান দিকে যে অ্যামাইনো অ্যাসিড আছে, এখানেও বাম দিকে অ্যামাইনো গ্রুপ, ডান দিকে কার্বক্সিল গ্রুপ। তাহলে আমরা বলবো একটি অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ
এবং অপর একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ, হ্যাঁ, এর মধ্যে এখনো পানি অপসারিত হয় এবং যে বন্ধন তৈরি হয় সে বন্ধন হলো পেপটাইড বন্ধন। তাহলে এই যে CO বন্ড NH, এই বন্ডটার নাম হলো পেপটাইড বন্ধন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে এই বন্ডটা তৈরি হয়েছে, হ্যাঁ, এবং এখনো পানি বের হয়ে গেছে। বন্ড তৈরি করবে কি অক্সিজেন নাকি কার্বন? এখানে বন্ড তৈরি করবে কার্বন আর নাইট্রোজেন। কার্বনের আছে OH আর নাইট্রোজেনের আছে H। তাহলে OH এটা পানি তৈরি করে, আর কার্বনের সাথে নাইট্রোজেন বন্ড তৈরি করে ফেলে। এই কার্বনের সাথে যে নাইট্রোজেন বন্ড তৈরি করেছে নিচের লাইনে, এই বন্ডটাই হলো পেপটাইড বন্ড। এদিকে CO বন্ড NH, এটাকে আমরা বলবো পেপটাইড বন্ড। ক্লিয়ার? স্যার জি কিন্তু স্যার। তাহলে হাইড্রোজেন আর নাইট্রোজেন দ্বিবন্ধন কেন হইলো? হাইড্রোজেন আর নাইট্রোজেন হ্যাঁ, দ্বিবন্ধন তো হয় না, একটাই বন্ধন আছে, ভালো করে খেয়াল করো। নিচের দিকে খেয়াল করো, ডাইপেপটাইড লেখা আছে, ডাইপেপটাইডের উপরে দেখো একটাই বন্ধন দেওয়া আছে। কার্বনের সাথে নাইট্রোজেন কয়টা বন্ধন? একটা দেওয়া আছে না, এখানে তো দুইটা দেওয়া নাই। হ্যাঁ, একটাই আছে। তাহলে এরকম যদি দুইটা অ্যামিনো অ্যাসিড হয় তাহলে তাদের মাঝে কয়টা বন্ড আমরা দেখতে পাচ্ছি? একটা। তিনটা হলে কয়টা হবে? দুইটা। দুইটা। চারটা হলে তিনটা। তিনটা। তাহলে দুইটা অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে একটি বৃহৎ একক ডাইপেপটাইড গঠন করে। আবার অনেকগুলো পেপটাইড যুক্ত হয়ে সৃষ্টি করে পলিপেপটাইড। একাধিক পলিপেপটাইড যুক্ত হয়ে একটি সম্পূর্ণ প্রোটিন গঠন করে। তাহলে আমরা এখান থেকে পাবো অ্যামিনো অ্যাসিড থেকে পাবো ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, অলিগোপেপটাইড, পলিপেপটাইড। হ্যাঁ, দুইটা হলে ডাই, দুইটা অ্যামিনো অ্যাসিড হলে ডাই, তিনটা অ্যামিনো অ্যাসিড হলে ট্রাইপেপটাইড, 4 থেকে 10টা হলে অলিগোপেপটাইড, আর 50 থেকে 50-এর বেশি হলে হ্যাঁ অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করবে। তাহলে এই ছিল অ্যামিনো অ্যাসিড। এবার আমরা যাব প্রোটিন। তাহলে প্রোটিন হলো অসংখ্য অ্যামিনো অ্যাসিড সমন্বয়ে গঠিত বৃহদাকার যৌগিক জৈব অণু। অন্যভাবে বলা যায় প্রোটিন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বৃহৎ অণুর জৈব রাসায়নিক পদার্থ যা আদ্রবিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড তৈরি করে। অ্যামিনো অ্যাসিডের পরিমাণকেও প্রোটিন বা আমিষ বলা হয়। অ্যামিনো অ্যাসিডের অনেক অণু, কমপক্ষে 51টি, কমপক্ষে 51টি থাকতে পারে, মানে 50টা আর বেশি থাকতে হবে, পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে একটি প্রোটিন তৈরি করে। তাহলে 51টি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত যে প্রোটিনটা তার নাম কিন্তু ইনসুলিন। এটা আমাদের শরীর তৈরি করে। বিস্তার প্রোটিনের। জীবদেহের প্রায় সব জায়গায় প্রোটিন বিদ্যমান। জীবদেহের সকল অঙ্গে গাঠনিক বস্তু হিসেবে প্রোটিন বিদ্যমান। এমনকি জীবদেহের বিভিন্ন জৈব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণকারী বিভিন্ন এনজাইম, হরমোন, অ্যান্টিবডি ইত্যাদি প্রোটিন দিয়ে তৈরি। সব এনজাইমই প্রোটিন হতে পারে, কিন্তু সব প্রোটিন এনজাইম নয়। জীবদেহের শুষ্ক ওজনের 50% প্রোটিন। প্রোটিন তৈরি হয় কোথায়? প্রোটিন তৈরি হয় রাইবোজোমে। আমরা প্রোটিন তৈরির প্রক্রিয়া কিন্তু আমরা এখনো পড়ি নাই, ওটা প্রথম চ্যাপ্টারে আছে। প্রোটিন কোন প্রক্রিয়ায় তৈরি হয় রাইবোজোমে? কেউ কি কখনো খেয়াল করেছো বা পড়েছো? ওই চ্যাপ্টার অংশটুকু আমরা পড়াইনি, তোমরা কি পড়েছো? ট্রান্সলেশন প্রক্রিয়ায়। আচ্ছা, গুড, মানে একটু হলেও কেউ কেউ পড়েছো, থ্যাংক ইউ। তাহলে রাইবোজোমে প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশন প্রক্রিয়ায়। বলো। এখানে 51টি পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে একটি প্রোটিন তৈরি করে। এখানে পেপটাইড বন্ধন না, এখানে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হলো 51টি। ইনসুলিনে অ্যামিনো অ্যাসিড থাকবে কয়টি? কমপক্ষে 51টি। তাহলে 51টি যদি অ্যামিনো অ্যাসিড হয় তাহলে তাদের মধ্যে বন্ধন হবে কয়টা? 50টি। ঠিক আছে, ইনসুলিন গঠনে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 51টি। ওকে, আর এই 51টি অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে একটা প্রোটিন তৈরি করবে, যে প্রোটিনটা ইনসুলিন। তাহলে 51টি যদি অ্যামিনো অ্যাসিড হয় তাহলে বন্ধন হবে কয়টা? একটা কম, 50টা। স্যার, ইনসুলিন কি সবচেয়ে ছোট প্রোটিন? বলা যেতে পারে, ছোট প্রোটিন, সবচেয়ে ছোট প্রোটিন। কারণ আমরা জানি 50টার মনে করো যে নিচে তো আর নাই। আমার জানার মতে এখন ইনসুলিন হতে পারে, এখন নাও হতে পারে। ওটা যদি জানি তাহলে আমি বলবো যে ইনসুলিন আসলে কি ছোট প্রোটিন নাকি। আচ্ছা, থ্যাংক ইউ। প্রোটিনের গঠন। বিভিন্ন অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে শৃঙ্খলিত হয়ে একটি প্রোটিন গঠন করে। একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ অপর একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে পেপটাইড বন্ধনই বলা হয়। দুটি ভিন্ন অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে
গঠন করে ডাইপেপটাইড, 3টি অ্যামাইনো অ্যাসিড হলে ট্রাইপেপটাইড, 4 থেকে 10টি হলে অলিগোপেপটাইড, আর 50টা যদি অ্যামাইনো অ্যাসিড হয় তাহলে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে তৈরি করে পলিপেপটাইড। তাহলে প্রোটিন এক ধরনের পলিপেপটাইড যৌগ। হোয়াট ইজ পেপটাইড? পেপটাইড বন্ড দ্বারা সংযুক্ত অ্যামাইনো অ্যাসিডের একটি শিখর। পলিপেপটাইড পেপটাইড যাতে 50টার বেশি অ্যামাইনো অ্যাসিড থাকবে। প্রোটিন এক বা একাধিক পলিপেপটাইড যা ফোল্ডেড বা ভাঁজ হয়ে নির্দিষ্ট 3 ডাইমেনশনাল আকৃতি প্রাপ্ত হয়েছে। তাহলে এখানে যদি একটা পলিপেপটাইড থাকে, সেটাকে আমরা বলবো লাইসোজাইম। 2টি পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিনকে আমরা বলবো ইন্টিগ্রিন। 3টি পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন হলো কোলাজেন। 4টি পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন হলো হিমোগ্লোবিন। ঠিক আছে, তাহলে এরকম আমরা বিভিন্ন পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিনের নাম দেখলাম। লাইসোজাইমটা কিন্তু একটা এখানে প্রোটিনের বলা হয়েছে এক বা একাধিক পলিপেপটাইড বা যা ফোল্ডেড হয়ে নির্দিষ্ট, এটা বুঝিনি। এক বা একাধিক পলিপেপটাইড মানে ভাঁজ হবে, মানে পলিপেপটাইড একটা লম্বা চেইন, একটা অ্যামাইনো অ্যাসিডের একটা লম্বা চেইন, কিন্তু এই চেইনটা কোনো জায়গায় ফোল্ডিং ভাঁজ হয়ে যাবে, উঁচু নিচু এরকম ভাঁজ হয়ে যাবে। ভাঁজ হয়ে হয়তো থলি আকৃতির বা বিভিন্ন গোল আকৃতির বিভিন্ন ধরনের গঠন তৈরি করবে, যেটা নির্দিষ্ট আকার লাভ করবে। ঠিক আছে, ওই ফোল্ড হওয়ার কারণে তখন নির্দিষ্ট একটা আকার পাবে, গোলাকার হতে পারে বা অন্য কোনো আকার হতে পারে। ঠিক আছে, এমনিতেই ভাঁজ হয়ে যাবে নিজের হ্যাঁ, নিজে? না এটা সব প্রোটিনের ক্ষেত্রে না, কিছু কিছু প্রোটিন এরকম ভাঁজ হয়ে এটা তৈরি করে। আচ্ছা, বুঝছি। প্রোটিনের বৈশিষ্ট্য। প্রোটিন হলো কলয়েড প্রকৃতির, অধিকাংশ কেলাসিত। আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিড ও ক্ষার এনজাইম সহযোগে অ্যামিনো অ্যাসিড পাওয়া যাবে। বহুবিধ ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটবে। প্রোটিনের মূল রাসায়নিক উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এছাড়াও এতে সালফার, আয়রন এবং কপার থাকবে। প্রোটিন পানিতে, লৌহ অ্যাসিডে, ক্ষার ও মৃদু লবণের দ্রবণে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয় থাকে। অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন জমাট বাঁধে, এতে আণবিক গঠন পরিবর্তিত হয়। প্রোটিন সাধারণত তড়িৎধর্মী ও বাফার দ্রবণ হিসেবে কাজ করে। প্রোটিনের মনোমার অ্যামাইনো অ্যাসিডে ক্ষারীয় গ্রুপ অ্যামিন এবং অম্লীয় গ্রুপ কার্বক্সিল থাকে। এটি একই সাথে ক্ষারীয় ও অম্লীয় উভয় গুণ প্রকাশ করে বলে প্রোটিনকে আমরা অ্যাম্ফোটেরিক অণু বলবো। প্রোটিনকে বা অ্যামাইনো অ্যাসিডকে আমরা অ্যাম্ফোটেরিক অণু বলতে পারবো, কারণ প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ বলো। 6 নাম্বার বৈশিষ্ট্যটা একটু কি বললেন লাস্টেরটা? অ্যাসিড প্রয়োগ করলে মানে প্রোটিনে যদি আমরা অ্যাসিড প্রয়োগ করি তাহলে সেটা জমাট বেঁধে যাবে। আমরা মনে করো ডিমের ভিতরে প্রোটিন আছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলো প্রোটিন আছে। ডিমের মধ্যে যদি আমি অ্যাসিড, কোনো একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক বা সালফিক অ্যাসিড আমরা যদি সেখানে ঢেলে দিই, সেটা জমাট বাঁধবে। এর ফলে তার স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি ডিমে পোস্ট করি, ডিমে যদি তাপ দিলেও কিন্তু প্রোটিন জমাট বাঁধে। ঠিক আছে, যার ফলে তার গঠন চেঞ্জ হয়ে যায়, আগে ছিল লিকুইড এখন হয়ে গেল সলিড। স্যার বাফার দ্রবণ কি? বাফার দ্রবণটা হলো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি অ্যামাইনো অ্যাসিডের গঠনে অম্লীয় এবং ক্ষারীয় উভয় আয়নই বিদ্যমান, তাহলে এই অম্লীয় বা ক্ষারীয় আয়ন মানে এটা হলো কি পেইচ। বাফার দ্রবণ মানে কি, যদি অ্যামাইনো গ্রুপের আধিক্য হয়ে যায় তাহলে হয়ে যাবে ক্ষারীয়, পেইচ তখন বেড়ে যাবে। আবার যদি অম্লীয় আয়নের পরিমাণ বেড়ে যায় তখন হয়ে যাবে এটা অম্লীয়, তখন পিএইচ কমে যাবে। তাহলে এরা অ্যামাইনো অ্যাসিড বাফার দ্রবণ বা প্রোটিন বাফার দ্রবণ হিসেবে কাজ করতে পারে। বুঝছো? স্যার ডিমের কুসুম জমাট বাঁধে না কেন? কুসুম জমাট বাঁধে, ওদের তাপ একটু বেশি লাগবে। ওগুলো আসছে আমরা পরে, ওগুলো আসছে। আচ্ছা, এবার আসছি জৈবিক প্রোটিনের শ্রেণী বিভাগে আসছি আমরা। জৈবিক কার্যাবলীর ভিত্তিতে প্রোটিন দুই ধরনের, একটা গাঠনিক, একটা কার্যকরী। জীবদেহের বিভিন্ন অংশ গঠন করে, কোষ টিস্যুর গঠনকে সুদৃঢ় করে। এই ধরনের প্রোটিন ত্বক, চুল, শিং, খুর, অন্তঃকঙ্কাল যেমন অস্থি ও তরুণাস্থি, যোজক টিস্যু ইত্যাদিতে পাওয়া যায়। যেমন কেরাটিন, কোলাজেন, ফাইব্রিন, স্ক্লেরোটিন, কন্ডিন ইত্যাদি। কার্যকরী প্রোটিন, তাহলে আমাদের দেহে বিভিন্ন বিপাকীয় কাজে যে প্রোটিনগুলো অংশ নেবে তাকে বলবো কার্যকরী প্রোটিন। যেমন হরমোন, এনজাইম, ভিটামিন, শ্বাসরন্ধ্র, এরা আমাদের দেহের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ায় অংশ নেয়। স্যার শ্বাসরঞ্জক হিমোগ্লোবিনকে বলা হয় শ্বাসরঞ্জক, কারণ এরা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ক্যারি করে। অক্সিজেন হিমোগ্লোবিন, কার্বমিনো হিমোগ্লোবিন রূপে এদেরকে ক্যারি করতে পারে, এই জন্য শ্বাসরঞ্জক।
আকৃতি অনুযায়ী প্রোটিন দুই ধরনের, একটা হলো তন্তুময় আর একটা হলো গ্লোবিউলার। যখন পলিপেপটাইড গুলো প্রোটিনের সমান্তরালভাবে একটি অক্ষ বরাবর সজ্জিত থাকে তখন তা লম্বা তন্তুর আকার ধারণ করে এবং এই আকৃতির প্রোটিনকে আমরা বলবো তন্তুময় প্রোটিন, যেমন কেরাটিন, কোলাজেন, ফাইব্রিন। গ্লোবিউলার যেসব প্রোটিনের গঠন গোলাকার বা গোলাকৃতির তাদের গ্লোবিউলার প্রোটিন বলে, যেমন ইনসুলিন, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন ইত্যাদি। গঠন অনুসারে প্রোটিন চার প্রকার, যেমন প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। প্রাইমারি মানে একটা চেইন থাকবে, একটা অ্যামিনো অ্যাসিডের একটা চেইন থাকবে, সেটাকে আমরা বলবো ইনসুলিন। সেকেন্ডারি হলো কুণ্ডলিত বা ভাঁজযুক্ত গঠন, যেমন কেরাটিন, এটা চলে আসে। টারশিয়ারি ত্রিমাত্রিক গঠন, এটা হলো ফাইব্রিনোজেন, এটা রক্তে আছে। কোয়াটারনারি কতগুলো টারশিয়ারি গঠনের প্রোটিন একত্রে সংঘবদ্ধ হয়ে এই ধরনের গঠন তৈরি করে, যেমন হিমোগ্লোবিন, এটা আমাদের আরবিসিতে আছে। আচ্ছা, এবার আমরা যে প্রোটিনটা পড়বো এই প্রোটিনটা আমাদের ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষায় আমরা এই প্রোটিনের শ্রেণীবিভাগটা দিয়ে থাকি। রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার উপর নির্ভর করে প্রোটিন তিন ধরনের, সরল, যুগ্ম, উদ্ভূত। সরল যেসব প্রোটিন কে এনজাইম বা অ্যাসিড দিয়ে যদি আদ্র বিশ্লেষণ করা হয় শুধু অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, তাদের সরল প্রোটিন বলে। আর দ্রবণীয়তার উপর ভিত্তি করে এই প্রোটিনগুলোকে আমরা 7 ভাগে ভাগ করব, এরকম আমরা ছক আকারে পড়বো, তাহলে সহজে আমাদের মনে থাকবে। অ্যালবিউমিন এটা পানিতে এবং লৌহ লবণের দ্রবণে দ্রবণীয় হয়। জমাট বাঁধার কথাটা পরে আসি, উদাহরণটা আগে পড়ে নি। জব ও বার্লির বিটা অ্যামাইলোজ, ডিমের সাদা অংশে ওভালবুমিন, রক্তরস লসিকায় সিরাম অ্যালবুমিন, দুধে আছে ল্যাকটালবুমিন, গমে আছে লিউকোসিন এবং শিমে আছে লিগুমিলিন, মাংসপেশিতে আছে মায়ো অ্যালবুমিন। এবার আসি জমাট বাঁধার কথা। আমরা ডিমের সাদা অংশ বললাম অ্যালবুমিন, তাহলে ডিমকে যদি আমরা পোস্ট করি তাহলে ডিমের দেখবো যে সাদা অংশটা জমাট বেঁধে যাচ্ছে, তাহলে আমরা বলবো তাপে অ্যালবুমিন জমাট বাঁধে। গ্লোবিউলিন এরাও কিন্তু তাপে জমাট বাঁধছে, কারণ প্রথমে সাদা অংশটা জমাট বাঁধে আর পরে আরেকটু তাপ দিলে হলুদ অংশটাও জমাট বেঁধে যায়। পানিতে অদ্রবণীয়, তবে লৌহ লবণের দ্রবণে দ্রবণীয়। উদ্ভিদের বীজে এ ধরনের প্রোটিন বেশি থাকে। ডিমের কুসুম অভগ্লোবিউলিন, রক্তরসে আছে সিরাম গ্লোবিউলিন, চোখের লেন্সে আছে ক্রিস্টালিন গ্লোবিউলিন, মাংসপেশিতে আছে মায়োসিন গ্লোবিউলিন ইত্যাদি প্রাণীজ গ্লোবিউলিন। উদ্ভিদ গ্লোবিউলিনের মধ্যে শনপাট, তুলা ইত্যাদি আঁশে আছে ইন্ডাস্টিন, মটর বীজে আছে লেগুনি, চীনাবাদামে অ্যারাসিন, আলুতে টিউবেরিন। উদাহরণগুলো একটু কঠিন মনে হবে, এগুলো কমপক্ষে 2টা করে উদাহরণ মনে রাখবা, সিকিউতে যেহেতু আসবে এই জন্য স্যার কমপক্ষে। এমসিকিউ তে আসবে এইসব উদাহরণ? এমসিকিউ তো আসতেই পারে, তবে সিকিউতে লেখার জন্য 2টা করে উদাহরণ মনে রাখতে হবে। মনে থাক। হ্যাঁ, এই উদাহরণগুলো একটু কঠিন। 3 নম্বর হলো গ্লুটেনিন, পানি ও লবণে অদ্রবণীয়, লঘু অ্যাসিড বা লঘু ক্ষার দ্রবণে দ্রবণীয়। উদাহরণ, শস্য দানায় এই জাতীয় প্রোটিন বেশি, যেমন গমের গ্লুটেনিন আর চালে আছে অরাইজেনিন। তাহলে চাল এবং গম এদের কাঠামোটা হলো শক্ত, এই জন্য আমরা যদি এদেরকে তাপ দিই তাহলে চাল কি হবে, আস্তে আস্তে শুকিয়ে যায়, মানে চিকন হয়ে যায়। আমরা আমরা ভাত, চাল যখন আমরা ভাতে পরিণত হয়, কোন একটা ভাত দেখবে পাতিলের কিনারে যদি চলে আসে, সেই ভাতটা আস্তে আস্তে তাপ দেওয়ার ফলে কি হয়, আবার আগের ফর্মে ফিরে আসার চেষ্টা করে, চালের মতো হয়ে যাওয়ার চেষ্টা করে। এটা কি কেউ খেয়াল করেছো? কেউ কি ভাত রান্না করেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখবা কোনো ভাত যদি ছিটকে কিনারে চলে আসে তাহলে সেটা আস্তে আস্তে পানি অপসারিত হয়ে আবার চালের গঠনে চলে আসতে পারে। তাহলে জি স্যার, এরকম হয় কেন? হ্যাঁ, ওই যে বললাম যে এই যে এই তাপের প্রভাব নাই, চালকে যদি আমরা তাপ দিই সেটা কি হবে, সেটা শুকাবে, কিন্তু তার চালের মতো গঠনই থাকবে। বা পানি দিলে আবার সে পানি শোষণ করবে, যেহেতু তারা কলয়েডাল। হ্যাঁ, প্রোটিন কলয়েডাল না, পানিকে শোষণ করে। প্রোটামিন। হ্যাঁ বলো, কি যেন বলছিলে? চাল তো শর্করা। চাল শর্করা ঠিক আছে, কিন্তু চালের মধ্যে যে প্রোটিনটা আছে সে প্রোটিনটা হলো কি, অরাইজেনিন। চাল তো শুধু শর্করা দিয়ে গঠিত না। হ্যাঁ, আমাদের দেহ কি শুধু প্রোটিন দিয়ে গঠিত? আমাদের দেহের মধ্যে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, তারপরে লিপিড আছে, বুঝছো? তবে যেটা সবচেয়ে বেশি থাকে সেটাকে আমরা বলি, যেমন চাল শর্করা ঠিক আছে, কিন্তু চালের মধ্যে প্রোটিন আছে যেটা, তার নাম অরাইজেনিন। ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, প্রোটামিন।
পানি ও অ্যাবসলিউট ইথানলে অদ্রবণীয়, কিন্তু 70 থেকে 80% ইথানলে দ্রবণীয়। এরা শুধু ভিজে থাকে, প্রাণীদেহে এটি নেই। ভুট্টার জেইন, গম ও রায়ের গ্লিয়ারিন, জব ও বার্লির হর্ডিন ইত্যাদির উদাহরণ। হিস্টোন বলে আরো একটা সরল প্রোটিন, এরা পানিতে দ্রবণীয়, পানি জমাট বাঁধে না যেহেতু সলিড ফর্মে থাকে। এদের মধ্যে বেশি পরিমাণে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড যেমন আর্জিনিন, লাইসিন থাকে। এদেরকে নিউক্লিয়াসে বা নিউক্লিক অ্যাসিডের সাথে বেশি দেখা যায়, যেমন নিউক্লিওহিস্টোন, এটা নিউক্লিয়াসে আছে। প্রোটামিন এটা সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন, এরা পানি, লৌহ, অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয়। এরা সলিড ফর্মে থাকে, এই জন্য জমাট বাঁধে না। ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড হিসেবে আর্জিনিন বেশি থাকবে, নিউক্লিয়াসে নিউক্লিক অ্যাসিডের সাথে বেশি দেখা যায়। প্রোটামিন এর কোনো সালফার, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকবে না। স্যালমিন এটা স্যামন বলে একটা মাছ আছে, এই স্যামন মাছের শুক্রাণুতে এই প্রোটামিনটা পাওয়া যায়। স্যামন মাছ তোমরা কি চিনো? স্যামন মাছ হলো বাংলাদেশের হলো রুই মাছ, আর বিদেশে বা ইউরোপে রুই মাছের যে জাতগুলো পাওয়া যায় সেগুলো হলো স্যামন মাছ। অনেক বড়। হ্যাঁ, বড়। স্ক্লেরোপ্রোটিন পানি, মৃদু লবণের দ্রবণে দ্রবণীয় নয়, এরাও সলিড ফর্মে থাকবে, জমাট বাঁধে না। প্রাণীজ প্রোটিন এবং দেহ গঠনে ব্যবহৃত হয়। এই প্রকার প্রোটিন ত্বক, শিং, চুল, নখ, অন্তকঙ্কাল, যোজক কলায় বেশি থাকে, যেমন কেরাটিন চুল এবং নখে আছে, কোলাজেন চামড়াতে আছে, টেন্ডন হাড়ে আছে। তোমরা ভাত খাওয়ার সময় অনেক সময়, ইনসুলিন, হ্যাঁ বলো। স্যার ইনসুলিন সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, তাহলে এখানে যে লিখলো যে প্রোটামিন সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। না, আমি তো বললাম ইনসুলিন বলা যেতে পারে, আমি এখনো ওটা আমি শিওর না, ওই জন্য আমি বললাম যে ওটা দেখে তোমাদের জানাবো। এটা হলো না সবচেয়ে, স্যার, আমার বই আছে। হ্যাঁ এটা হলো স্যার সবচেয়ে, বইয়ে বই বই দেওয়া আছে? আছে। বইয়ে কি ইনসুলিন সবচেয়ে ছোট প্রোটিন দেওয়া আছে? জি স্যার। আচ্ছা দেখবো, এটা আমি কনফার্ম হয়ে পরে জানাবো। তাহলে প্রোটামিনকে বলা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন, সরল প্রোটিন গুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র। ঠিক আছে, আমরা তো এখন জি সরল স্যার। প্রোটিন করছি, তাহলে সরল প্রোটিন গুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র হলো প্রোটামিন। আর ওই ইনসুলিনের ব্যাপারটা ওটা কনফার্ম হয়ে আমি পরে জানাবো। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমরা যখন ভাত খাই, ভাতে অনেক সময় চুল পেয়ে যাই, তো চুলটা কিন্তু কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই থাকে, এই জন্য আমরা বলছি যে জমাট বাঁধে না। এমনকি হাড়, মাংসের যে হাড়, সেগুলোও কিন্তু যা আছে তাই থাকে। তাহলে এই ছিল সরল প্রোটিন। এখন আমরা আসবো যুগ্ম প্রোটিন। যে প্রোটিনের সাথে কোনো অপ্রোটিন অংশ যুক্ত থাকে তাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন বা যুগ্ম প্রোটিন। যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশকে প্রস্থেটিক গ্রুপ বলা হয়। যুগ্ম প্রোটিনকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগ বলছি, কয়েক ভাগে ভাগ করা হয়। যেমন নিউক্লিওপ্রোটিন, এখানে গাঠনিক অণু হিসেবে থাকবে সরল প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হলো কোনগুলো? ডিএনএ, আরএনএ, এদেরকে ক্রোমোজোমে পাওয়া যায়। তাহলে নিউক্লিক অ্যাসিড হলো এখানে প্রস্থেটিক গ্রুপ বা নন প্রোটিন। গ্লাইকোপ্রোটিন এখানে প্রোটিন এবং কার্বোহাইড্রেট হলো এখানে প্রস্থেটিক গ্রুপ, প্লাজমা মেমব্রেনে পাওয়া যায়। লিপোপ্রোটিন সরল প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত, বিভিন্ন মেমব্রেন যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট গঠনে থাকে। ক্রোমোপ্রোটিন এখানে সরল প্রোটিন এবং রঞ্জক পদার্থ থাকবে, প্রস্থেটিক গ্রুপ, যেমন হিমোগ্লোবিন প্রোটিন, ক্যারোটিনয়েড প্রোটিন, ক্লোরোফিল প্রোটিন, বিলিপ্রোটিন ইত্যাদি। ফসফোপ্রোটিন সরল প্রোটিন প্লাস প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফরিক অ্যাসিড। দুধের ক্যাসিনোজেন এবং ডিমের ভাইটালিন। তো ডিমের ভাইটালিন কোনটা একটু চেনাই দিই। ডিম, সিদ্ধ ডিম যদি আমরা ছুলি, তাহলে ডিমের প্রথমে শক্ত একটা আবরণ থাকে, শক্ত আবরণের সাথে একটা সাদা ঝিল্লি থাকে। কেউ কি ছুলেছো কখনো ডিম? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে ওই জি স্যার। সাদা যে ঝিল্লিটা, ওটা কিন্তু আমরা খাই না। হ্যাঁ, অনেকে হয়তো ডিমের সাথে লেগে থাকলে আমরা খেয়ে ফেলি, কিন্তু হ্যাঁ বেশিরভাগ মানুষই খাই না। অনেকে হয়তো না ছিলতে পারার কারণে সাদা অংশটা খেয়ে ফেলে, তাহলে ওটাই হলো ভাইটালিন। মেটালো ওটা কি খাওয়া যায়? খেলে খেতে পারো, কিন্তু অনেক মানুষই খায় না ভাইটালিন। স্যার খেলে কি দুধের হজমে কোনো ক্যাসিনোজেন, সমস্যা হবে? দুধে দুধে ক্যাসিনোজেন। হ্যাঁ, দুধে ক্যাসিন, ওটা হলো ক্যাসিন। দুধের যে প্রোটিন তার নাম হলো ক্যাসিন, ক্যাসিনোজেন বা ক্যাসিন। এটা কেউ ক্যাসিনো বলে, আবার কেউ কেউ ক্যাসিনোজেনও বলে। তো দুধে তো আর এটা দেখা যাবে না, দুধে এটা মিশ্রিত অবস্থায় থাকে। আচ্ছা, মেটালোপ্রোটিন প্রোটিন ও ধাতু
থাকবে হলো এখানে প্রস্থেটিক গ্রুপ, যেমন সিডারোফিলিন, সেলোপ্লাজমিন। ফ্ল্যাভোপ্রোটিন, প্রোটিনের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকবে ফ্ল্যাভিন যৌগ আর এফএডি। এফএডি হলো একটা কোএনজাইম, যেমন ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। এনএডিএস ডিহাইড্রোজিনেজ সালফাইড রিডাক্টেজ ইত্যাদি। লৌহ পোরফাইরিন প্রোটিন, এ ধরনের প্রোটিন আয়রন পোরফাইরিন যৌগ তথা সাইটোক্রোমের সাথে যুক্ত থাকে। সাইটোক্রোম হলো একটা ইলেকট্রন ক্যারিয়ার, যেটা আমরা পরবর্তী নবম অধ্যায়ে পাবো। তো এই ইলেকট্রন ক্যারিয়ার গঠনে তোমার লৌহ পোরফাইরিন প্রোটিন অংশ নেয়। ইলেকট্রন ক্যারিয়ার, ইলেকট্রন ক্যারিয়ার মানে ওই যে তোমাদের ওই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলে একটা আছে সবার শুনে, ওখানে একটা চেন বা একটা শিকল তৈরি করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চ্যানেল। ওই চ্যানেল গঠনে সাইটোক্রোম ভূমিকা রাখে। সাইটোক্রোমটা হলো ইলেকট্রন ক্যারি করে। ওটা যখন আমরা নবম অধ্যায়ে পড়বো তখন এগুলো সম্পর্কে আরো ভালো জানবো। আমরা এবার 3 নম্বর প্রোটিনে চলে আসছি, উদ্ভূত প্রোটিন। এসব প্রোটিন মুক্ত অবস্থায় থাকবে না, তাপের প্রভাবে বা এনজাইমের বা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার ফলে বা কৃত্রিম উপায়ে এদেরকে প্রোটিন অণু থেকে এদের তৈরি করা হয়, যেমন পেপটাইড, প্রোটিওজ, পেপটোন, ফাইব্রিন। আমরা অনেক সময় জটিল প্রোটিন খাই, যেমন আমরা প্রতিদিন মাংস বা মাছ খাচ্ছি, এগুলো হলো জটিল প্রোটিন। এই মাংস বা মাছ খাওয়ার ফলে আমাদের দেহে যখন পাকস্থলীতে যায়, তখন পাকস্থলীতে প্রোটিনের আংশিক পরিপাক হয়ে প্রোটিওজ, পেপটোন গঠন করে। যখন ক্ষুদ্রান্ত বা ডিউডেনামে যায়, তখন প্রোটিওজ, পেপটোন ভেঙে পলিপেপটাইড, ট্রাইপেপটাইড, ডাইপেপটাইড গঠন করে। তাহলে এই সবগুলোই হলো উদ্ভূত প্রোটিন। যখন পর্যন্ত জটিল প্রোটিন অ্যামিনো অ্যাসিডে কনভার্ট না হবে, তার মাঝে যে প্রোটিনগুলো পাওয়া যাবে সেগুলো সবই হলো উদ্ভূত প্রোটিন। উদ্ভূত প্রোটিন কি বুঝতে পারলা? উদ্ভূত প্রোটিন কি তাহলে বুঝতে পারলা? আচ্ছা, থ্যাংক ইউ। গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে দুই ধরনের, একটা প্রথম শ্রেণী, একটা দ্বিতীয় শ্রেণী। যেসব প্রোটিনের সবকটি অপরিহার্য, মানে ওই যে আমরা 8টা পড়েছিলাম, বা শিশুদের ক্ষেত্রে 10টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে, তাদের প্রথম শ্রেণীর প্রোটিন বলে। মাছ, মাংস, দুধ, বাদাম, সয়াবিন সহ অধিকাংশ প্রাণীজ প্রোটিন। যদিও এখানে বাদামটা হলো উদ্ভিজ, ঠিক আছে, আর বাদ বাকিগুলো সবই হলো প্রাণীজ। তাহলে সয়াবিনটা হলো উদ্ভিজ। তাহলে উদ্ভিজের মধ্যে বাদাম আর সয়াবিনে সব ধরনের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে। এছাড়া সব প্রাণীজ প্রোটিনে তোমার অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকবে। দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কারা? যেসব প্রোটিনে সবকটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে না, তাদের দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলে। যেমন সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ প্রোটিন। তাহলে ব্যতিক্রমটা হলো বাদাম আর সয়াবিন ছাড়া বাকি যে প্রোটিন গুলো আছে সবই হবে উদ্ভিদ প্রোটিন। ওকে, তো ঠিক আছে। তো আজকে মতো প্রায় শেষ করছি আমরা ক্লাস। আর এর মধ্যে কারো কোথাও প্রবলেম থাকলে বলো। কারো কোথাও সমস্যা আছে? তার যে অত্যাবশ্যকীয় প্রোটিন আছে না, কি বলো, আবার বলো। অত্যাবশ্যকীয়, হ্যাঁ অত্যাবশ্যকীয় প্রোটিন বলো। অত্যাবশ্যকীয় প্রোটিন, হ্যাঁ অত্যাবশ্যকীয় প্রোটিন ওই স্লাইডটা একটু গেলে ভালো হয়। আচ্ছা, বের করছি। অত্যাবশ্যকীয় না, অত্যাবশ্যকীয় প্রোটিন না অ্যামাইনো অ্যাসিড? স্যার ওই যে অ্যামাইনো অ্যাসিড স্যার। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ বের করেছি, বলো। দেখো স্যার এখানে যে বলছেন না স্যার আপনি লাস্টে 10টা, যে সেগুলো কি শিশুরা তৈরি করতে পারে না? না, এখানে শিশুদের ক্ষেত্রে 10টা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে আর 10টা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে না। তাহলে যেগুলো তৈরি করতে পারে না সেগুলোকে বলা হবে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে যেগুলো পারে না সেগুলো কি কি? লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থিওনিন, ভ্যালিন, মেথিওনিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপটোফ্যান, আরজিনিন আর হিস্টিডিন। ঠিক আছে, এই 10টা তাকে বাইরে থেকে নিতে হবে, এই জন্য এদেরকে বলা হবে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। আর আবার শিশুদের ক্ষেত্রে 10টা হলো অনাত্যাবশ্যকীয়, এরা তৈরি করতে পারে। ওকে, 12টা হলো ওই জি জিনিসটা, স্যার। আর আর অতিরিক্ত বড়দের ক্ষেত্রে 8টা হবে অত্যাবশ্যকীয় আর 12টা হবে অনাত্যাবশ্যকীয় বড়দের ক্ষেত্রে। এটা মানে
অ্যাডাল্টদের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।